আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক সুন্দর আছো, ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের টপিকটা হলো ক্লজ। ক্লজ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ক্লজ ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ তোমরা হয়তো ছোটবেলা থেকে পড়ে আসছো যে ইংরেজি বাক্য হলো তিন প্রকার, ইংরেজি বাক্য হলো 5 প্রকার, এটা পড়ে আসছো: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ এবং অপটেটিভ। এই 5 প্রকারের সেন্টেন্স পড়ে আসছো। কিন্তু এর বাইরে আর 3টা প্রকার আছে সেন্টেন্সের, যা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই 3টা প্রকার ভেদ করা হয় সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। আর এর আগে যে 5 প্রকার পড়ে আসছি আমরা, সেই 5টা প্রকার আসলে সেন্টেন্সের অর্থ অনুযায়ী করা হয়। তো সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্স, ইংরেজি সেন্টেন্স 3 প্রকারের হতে পারে, যথা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই 3টা সেন্টেন্সের রূপান্তর, চেঞ্জিং সেন্টেন্স আসে মূলত 9, 10 এবং ইন্টারমিডিয়েটে। তো এই কারণে এই 3টা বাক্যের রূপান্তর শিখতে গেলে আমাদের ক্লজ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকা দরকার, না হলে এই 3টার ব্যাপার স্যাপার আসলে বুঝে উঠতে পারবো না। তো চলো শুরু করা যাক আজকের টপিক, ক্লজ। দেখো, ক্লজ শব্দের অর্থ হলো বাক্যাংশ। ক্লজের বাংলা শাব্দিক অর্থ বাক্যাংশ বা বাক্যের অংশ। বাক্যাংশ শব্দটা যদি মানি আমি, তাহলে বলা যায় বাক্যের অংশ। অর্থাৎ একটা বাক্যে, একটা পরিপূর্ণ বাক্যে কয়েকটা পার্ট করে যে ভাগ করা যায়, সেটাকে ক্লজ বলা হয়। এখন তোমাদের মনে আসতে পারে যে হয়তো আমি মনে হয় ফ্রেজের কথা বলতেছি। আসলে ফ্রেজ আর ক্লজের ভিতরে অনেক তফাৎ আছে। ফ্রেজটা হলো মূলত কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজ তৈরি হয়, কিন্তু ক্লজও কয়েকটা শব্দ মিলে তৈরি হয়, কিন্তু তার ভিতরে শর্ত আছে। ক্লজের ভিতরে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে। আমাদের আগের একটা ভিডিও ছিল ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে, ভার্বের প্রকারভেদ নিয়ে। তোমরা ওই ভিডিওটা একবার দেখে আসো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবা যে হলো ফাইনাইট ভার্বটা কি জিনিস বা নন ফাইনাইট ভার্ব কি জিনিস। তো ক্লজ হতে গেলে যে কয়েকটা শব্দ মিলে ক্লজ হবে বা বাক্যের অংশ হবে, সেই কয়েকটা শব্দের ভিতরে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে, তাহলে সেটাকে আমরা একটা ক্লজ বলতে পারবো। তো ক্লজ শব্দের অর্থ হলো বাক্যাংশ। ক্লজ 2 প্রকার, একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। অর্থ হলো ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হলো নির্ভরশীল, সাবঅর্ডিনেট শব্দের অর্থ নির্ভরশীল ক্লজ। আচ্ছা, আরেকটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ স্বাধীন ক্লজ, স্বাধীন বাক্যাংশ। আচ্ছা, বাংলা দ্বিতীয়তে তোমরা যখন পড়ছো তখন হয়তো এটাকে খণ্ডবাক্য নামে পড়ছো। তো যখন ক্লজ শব্দের অর্থ বাক্যাংশ হয় বা খণ্ডবাক্য হয়। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটার অর্থ হলো যে স্বাধীন, এটা কারোর উপরে নির্ভরশীল নয় ক্লজটা। বা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ প্রধান বাক্যাংশ। একটা বাক্যের ভিতরে যদি 2টা বা 3টা বাক্যাংশ থাকে, তার ভিতরে একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, প্রধান বাক্যাংশ, বাকিগুলো থাকবে ওই প্রধান বাক্যের উপরে নির্ভরশীল। আচ্ছা, এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। তো আমরা দেখি একটু প্রকারভেদটা আরেকবার। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, 3টা প্রকার আছে, যা হলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। তো ব্যাপারটা হলো এরকম, একটা প্রিন্সিপাল ক্লজ এবং এই প্রিন্সিপাল ক্লজের ঘাড়ের উপরে বসে আছে সাবঅর্ডিনেট ক্লজ। ব্যাপারটা এভাবে একটু কল্পনা করা, তাহলে বুঝতে পারবা। প্রিন্সিপাল ক্লজ এ হলো স্বাধীন, কারোর উপরে নির্ভরশীল না, একা একশো। এবং এই বাক্যটা, এই প্রিন্সিপাল ক্লজটা ঘাড়ের উপরে বসে একটা সাবঅর্ডিনেট ক্লজ বসে আছে, এবং এই দুইজন মিলে একটা পরিপূর্ণ নতুন একটা বাক্য তৈরি করছে। এখন এই যে সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের ঘাড়ের উপরে বসলো, ও কিন্তু বসে একটা উপরে একটা নিজের ফাংশন আছে। ও বসে কখনো নাউন হবে, পুরো সাবঅর্ডিনেট ক্লজটা কখনো নাউন হবে, কখনো পুরো সাবঅর্ডিনেট ক্লজটা ওই প্রিন্সিপাল ক্লজের জন্য অ্যাডজেক্টিভ হবে, কখনো ওই সাবঅর্ডিনেট ক্লজটা এই প্রিন্সিপাল ক্লজের জন্য অ্যাডভার্ব ক্লজ হবে, অর্থাৎ অ্যাডভার্ব হিসেবে বসবে। তো আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। একটা বাক্য লিখি আমি, দেখো, being industrious we will shine। একটা বাক্য লিখলাম, being industrious we will shine, পরিশ্রমী হয়ে আমরা উন্নতি করতে পারবো বা আমরা উজ্জ্বল হতে পারবো, আমরা উজ্জ্বল করব, এরকম অর্থ হয়। তো এখানে দেখো, এখানে আমাদের ফাইনাইট ভার্ব আছে শাইন।
শাইন মানে উইল শাইন মিলে আমাদের একটা ফাইনাইট ভার্ব। এবং বিং শব্দটা একটা ভার্ব ফর্ম, এবং শুরুতে যখন একটা ভার্ব ফর্ম চলে আসে, আগে যখন কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন আসলে সেটা একটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। অর্থাৎ এই বাক্যের ভিতরে ফাইনাইট ভার্ব আছে মাত্র একটা, সুতরাং এটা একটা মাত্র ক্লজ আছে এখানে। কারণ আমি বলছিলাম আগে যে ক্লজ হতে গেলে তার ভিতরে একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে। তো এখানে পুরো বাক্যটার মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব পাইছি আমরা, সুতরাং এই পুরো বাক্যটা একটা মাত্র ক্লজ। এবং একটা বাক্য যদি একটাই মাত্র ক্লজ থাকে তাহলে অবশ্যই সেই ক্লজটা হবে প্রিন্সিপাল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা একটা স্বাধীন বাক্য। আচ্ছা, আরেকটা বাক্য লেখা যায়। If we are industrious, we will shine. আমরা যদি পরিশ্রমী হই, we will shine, আমরা উন্নত করতে পারবো। এখন এখানে দেখো, এখানে আছে একটা ভার্ব 1, এটা একটা ভার্ব 1, এবং এই will প্লাস ভার্ব 0, মোডাল প্লাস ভার্ব 0, এটা হলো, আমি একটু সংক্ষেপে লিখি, মোডাল প্লাস ভার্ব 0। এটা একটা ফাইনাইট ভার্ব। এর আগে আমাদের যে ফাইনাইট ভার্বের ভিডিওটা ছিল ওখানে আমি বলছিলাম যে হলো মোডাল প্লাস ভার্ব 0 যেটা, সেটা অবশ্যই ফাইনাইট ভার্ব হবে, এবং ভার্ব 1 সবসময় ফাইনাইট ভার্ব হবে। তো দেখো এই বাক্যের ভিতরে আমরা দুইটা ফাইনাইট ভার্ব পাইছি। এখন তাহলে নিশ্চয়ই বলা যায় এই বাক্যে দুইটা ক্লজ আছে। হ্যাঁ, নিশ্চিতভাবে বলা যায় এই বাক্যে দুইটা ক্লজ আছে। একটা ক্লজ আছে ইফ উই আর ইন্ডাস্ট্রিয়াস, এতটুকু একটা ক্লজ, উই উইল শাইন, এতটুকু একটা ক্লজ। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে এখানে কোনটা ঘাড়ের উপরে আছে, ঘাড়ের উপরে চেপে বসে আছে, কোনটা নিজে একাই একশো। আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা এই জিনিসটার অর্থ করার চেষ্টা করি। ইফ উই আর ইন্ডাস্ট্রিয়াস, আমরা যদি পরিশ্রমী হই, ইফ উই আর ইন্ডাস্ট্রিয়াস, আমরা যদি পরিশ্রমী হই, ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা যদি পরিশ্রমী হই। আচ্ছা, বাক্য কি কমপ্লিট হয়েছে? নিশ্চয় না, কারণ প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে কি, আমরা যদি পরিশ্রমী হই তাহলে কি? বাক্য কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। আচ্ছা, এবার এতটুকু আলাদা করে অর্থ করার চেষ্টা করি। মনে করো এতটুকু নাই, এতটুকুর অর্থ করার চেষ্টা করি। উই উইল শাইন, আমরা উন্নত করতে পারবো, উন্নতি হতে পারবো। তো উই উইল শাইন, আমরা উন্নতি হতে পারবো। একটা সিম্পল ভাবে বলা যায়, স্বাভাবিকভাবে এতটুকু বাদে আমরা বলতে পারি যে হলো হ্যাঁ, আমরা উন্নতি করতে পারবো। এই বাক্যটা আলাদাভাবে ও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে, কিন্তু এই বাক্যটা দেখো পরিপূর্ণভাবে আলাদা অর্থ প্রকাশ করতে পারতেছে না। এ যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই এর উপরে নির্ভর করা লাগতেছে। এই কারণে এটাকে বলা হচ্ছে নির্ভরশীল ক্লজ, এবং এটাকে বলা হচ্ছে স্বাধীন ক্লজ। নির্ভরশীল ক্লজ কেন? কারণ এই জিনিসটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে গেলে এই প্রিন্সিপাল ক্লজের সাহায্য নেওয়া লাগবে, প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। এই কারণে এটাকে নির্ভরশীল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কিংবা সাবঅর্ডিনেট ক্লজ বলা হচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে একাই একশো বলে, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ। আচ্ছা, তো এটা ছিল আমাদের প্রথম যেটা লিখছিলাম, এটা ছিল আমাদের সিম্পল সেন্টেন্স একটা। আচ্ছা, দ্বিতীয় যেটা লিখছিলাম এটা ছিল আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখো দুইটা ক্লজ যখন আমরা লিখছি, লিখে কমপ্লেক্স বানাইছি সেন্টেন্সটা, তখন এর ভিতরে একটা কনজাংশন চলে আসে, যে কনজাংশনটা এখানে হলো ইফ। আর সাবঅর্ডিনেট ক্লজ চেনার আরেকটা উপায় হলো সাবঅর্ডিনেট ক্লজের সাথে একটা কনজাংশন থাকবে। এই বাক্যের ক্ষেত্রে ইফ আছে, এরকম অনেক কনজাংশন আছে যেগুলো সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত হয়, এবং প্রিন্সিপাল ক্লজ ওটা সবসময় একাই থাকবে, ওর সাথে কোনো কনজাংশন যুক্ত করা হয় না আর কি। তো এটা ছিল আমাদের প্রিন্সিপাল ক্লজ, সরি কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এখন দেখা যাক এখানে কোনটা কিভাবে নাউন, কোনটা কিভাবে অ্যাডজেক্টিভ এবং কিভাবে অ্যাডভার্ব ক্লজ হয় সাবঅর্ডিনেট ক্লজটা একটু দেখার চেষ্টা করি। Whoever try to do the sum will fail। কি হচ্ছে? whoever try to do the sum will fail। আচ্ছা, এই বাক্যটা এই যে will fail, ব্যর্থ হবে। কে ব্যর্থ হবে? যেই চেষ্টা করবে অঙ্কটা করতে যেই চেষ্টা করবে সেই ব্যর্থ হবে। এই বাক্যটার সাবজেক্ট হলো নিজে পুরোটাই, এই পুরোটাই হলো এই বাক্যটার সাবজেক্ট।
এই বাক্যটার একটা সাবজেক্ট আছে এবং এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং এই জিনিসটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, হু এভার ট্রাই টু ডু দ্য সাম, যেই অঙ্কটা করার চেষ্টা করুক না কেন, যেই এই অঙ্কটা করার চেষ্টা করুক না কেন, এটার অর্থ হলো এতটুকু। এটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু এটা যখন বলা হচ্ছে উইল ফেল, সে ব্যর্থ হবে, এই সে ব্যর্থ হবে এতটুকু আমাদের একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কারণ এটা প্রিন্সিপাল ক্লজ এবং এই বাক্যটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজে একটা কনজাংশন থাকবে বলছিলাম, কনজাংশনটা আছে হু এভার, এই হু এভারটা একটা কনজাংশন। আচ্ছা দেখো, এখন দেখি, আমি কিন্তু বলছি প্রথমে এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আছে এই পুরা নিয়ে যে সাবঅর্ডিনেট ক্লজ পুরাটাই, সাবঅর্ডিনেট ক্লজ পুরাটা জিনিসটাই হলো এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে সাবজেক্ট হিসেবে কি বসে, কোন পার্টস অফ স্পিচ বসে, তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে যে নাউন না হলে প্রোনাউন। তো এত বড় তো কোনো প্রোনাউন হয় না, তাহলে এটা একটা নাউন। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজ পুরোটা একটা নাউন ক্লজ, ঠিক আছে। এরপর আসা যাক অ্যাডজেক্টিভ ক্লজে। অ্যাডজেক্টিভ ক্লজ আসা যাক একটু। My uncle will visit Dhaka who loves me নিচের একদম very much. My uncle will visit Dhaka who loves me very much. বাক্যটার অর্থ কি করা যায়? এখানে দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজ, একটা ক্লজ হলো এতটুকু এবং আরেকটা ক্লজ হলো এতটুকু। তো পুরো বাক্যটা হলো my uncle will visit Dhaka who loves me very much. আমার আঙ্কেল ঢাকা ভ্রমণ করবে, ঢাকা যাবে, ঢাকা বেড়াতে যাবে, who loves me very much, যে আমাকে খুবই ভালোবাসে। এখন এখানে দুইটা বাক্য আছে, দুইটা ফর্মাল বাক্য আছে বা ক্লজ আছে। এটা হলো my uncle will visit Dhaka, আমার আঙ্কেল ঢাকা ভিজিট করবে। তো আমার আঙ্কেল ঢাকা ভিজিট করবে একটা পরিপূর্ণ অর্থপূর্ণ বাক্য, সুতরাং এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। এখন এই বাক্যটার অর্থ যদি আলাদাভাবে করার চেষ্টা করি তাহলে কি হয়? হু লাভস মি ভেরি মাচ, যে আমাকে খুব ভালোবাসে, যে আমাকে খুব ভালোবাসে। এটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যে আমাকে খুব ভালোবাসে এতটুকু যদি বলে তাহলে প্রশ্ন থেকে যায়, তাহলে সে কে, সে কি? যে আমাকে খুব ভালোবাসে এতটুকু যখন বলো তখন প্রশ্ন থেকে যায় সে কি? তো সে কি? সে হলো ঢাকা ভ্রমণ করবে। আমার যে আঙ্কেলটা আমাকে খুব ভালোবাসে সেই আঙ্কেলটা ঢাকা বেড়াতে আসবে। যাই হোক, মনে করো যে ঢাকা হলো আমার বাসা, সেই হিসেবে বলা যায় যে সে আমার বাসায় বেড়াতে আসবে, এরকম কিছু বোঝানোর চেষ্টা করছে এই বাক্যটা দিয়ে। দেখো, এখন এই বাক্যটা আসলে এই ক্লজটা হু লাভস মি ভেরি মাচ, এই ক্লজটা আসলে কি করতেছে জানো? এই ক্লজটা আসলে মাই আঙ্কেল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে মাই আঙ্কেলটা কোন আঙ্কেল, নির্দিষ্ট করে বলে দিচ্ছে কোন আঙ্কেল, যে আঙ্কেল আমাকে খুব ভালোবাসে। এখন এই যে আঙ্কেল আমাকে খুব ভালোবাসে এই জিনিসটা কিন্তু আমি বলছিলাম সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা কি করতেছে? মাই আঙ্কেলকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে। এখন নাউনকে যে জিনিসটা মডিফাই করে সেটা হলো অ্যাডজেক্টিভ। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ একটা। আচ্ছা, এরপর আসা যাক সি নম্বরে অ্যাডভার্ব ক্লজ। I went to Dhaka when I was 6. আচ্ছা, এবার অর্থ কি হয়েছে? I went to Dhaka, আমি ঢাকা গিয়েছিলাম when I was 6, যখন আমার বয়স ছিল 6 বছর। তো এখানে দুইটা ক্লজ আছে, একটা ক্লজ হলো I went to Dhaka, একটা হলো when I was 6। এখন দুইটা ক্লজ আমরা বোঝার চেষ্টা করি একটু, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। এখন দেখো, এটার অর্থ যখন করতেছি I went to Dhaka, আমি ঢাকা গিয়েছিলাম, এখানে পরিপূর্ণ একটা বাক্য, আমি ঢাকা গিয়েছিলাম একটা পরিপূর্ণ বাক্য। কিন্তু যখন এটার অর্থ করতেছি যে when I was 6, যখন আমি 6 বছর বয়স ছিল আমার, যখন আমার বয়স 6 ছিল, বাক্যটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। প্রশ্ন থেকে যায় তখন কি
তখন আমি ঢাকা গিয়েছিলাম। এই যে এই জিনিসটার অর্থ পরিপূর্ণ করতে গেলে এর উপরে নির্ভরশীল হওয়া লাগতেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে নির্ভরশীল ক্লজ এবং এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন এই যে নির্ভরশীল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এই জিনিসটা আসলে কি করতেছে? এই জিনিসটা একটা সময়ের কথা বলতেছে এই ক্লজ সম্পর্কে। এই ক্লজের একটা সময়ের কথা বলতেছে, আর সময়বাচক যে শব্দটা সেটা হয় অ্যাডভার্ব। সুতরাং আমরা এটা বলতে পারি এই যে সাবঅর্ডিনেট ক্লজ এটা হলো একটা অ্যাডভার্ব ক্লজ। তো এখানে আমি বলছিলাম আরেকটা কথা বলছিলাম যে হলো সাবঅর্ডিনেট ক্লজের সাথে একটা কনজাংশন থাকে, এখানেও একটা কনজাংশন আছে ওয়েন, এই ওয়েনটা একটা কনজাংশন। তো এরকম সাবঅর্ডিনেট ক্লজে প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজে একটা নির্দিষ্ট করে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এই কনজাংশনগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেই কনজাংশনগুলো সাবঅর্ডিনেট ক্লজের সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে সেই ক্লজগুলো সেই কনজাংশনগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এই ছিল আমার ক্লজ সম্পর্কিত আলোচনা। ক্লজ নিয়ে আশা করি পরবর্তীতে অনেক বিস্তর যখন তোমাদের সামনে আসবে ক্লজ সম্পর্কিত বিভিন্ন সমস্যা, বিভিন্ন আইটেম, তখন নিশ্চয়ই আশা করি বুঝতে পারবো যে সেটা আসলে কোন ক্লজ এবং কোন ক্লজের ফাংশন কি। তো যাই হোক, কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সবার মাঝে ছড়িয়ে দাও তথ্যগুলো।